যেটা সম্ভাবনা ছিল সেটাই সত্যি হলো ভিউয়ার্স। আর কিছুক্ষণের মধ্যেই মেগা শো থেকে তৃণমূল কংগ্রেসের মেগা সভা থেকেই 42টি সিটের প্রার্থী তালিকা প্রকাশিত হচ্ছে। সেটাই সম্ভাবনা দেখা দিচ্ছিল, এবার সেটাই দেখা যাচ্ছে যে সত্যি হতে চলেছে। একদমই তাই, যেটা মনে করা হচ্ছিল যে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে, প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ব্রিগেডের জনগর্জন সভা থেকে, এবং শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে তা নয়, ত্রিপুরা, অসম, মেঘালয়, অন্যান্য যে রাজ্যগুলোতে তৃণমূল কন্টেস্ট করতে চলেছে লোকসভা নির্বাচন 2024-এর, সেখানেও কিন্তু এবার প্রার্থী ঘোষণা এই ব্রিগেডের ময়দান থেকেই হবে। বিবেক, আমরা দেখেছি বা আমরা খবরও করেছি ডিজিটাল খবরিলালে প্রচুর আমরা সম্ভাব্য লিস্ট দেখিয়েছি, তো সেখান থেকে আর কটা নাম দেখা যাচ্ছে যে সেটাতেই শিলমোহর লাগার প্রবল সম্ভাবনা। দেখো, একদিকে যেমন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, তার নাম উঠে এসছে এবং যেটা মনে করা হচ্ছে যে দুর্গাপুর কিংবা বর্ধমানের কোনো একটি লোকসভা কেন্দ্র থেকে তাকে কন্টেস্ট করতে দেওয়া হতে পারে। অপরদিকে মিমি চক্রবর্তী, তার ইস্তফা দেওয়ার খবরে কিন্তু একেবারে শোরগোল পড়ে গিয়েছিল বঙ্গ রাজনীতিতে। মনে করা হচ্ছে যে তার যে আসন ছিল, অর্থাৎ তার যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি এলাকা বা কনস্টিটিউয়েন্সি অর্থাৎ যাদবপুর, সেই জায়গা থেকে তাকে সরিয়ে অন্য কোনো আসনে তাকে দেওয়া হতে পারে। এবং যেটা বিভিন্ন সভায় আমরা মনে করেছিলাম যে নুসরাত জাহান, তিনি হয়তোবা সেই বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালী, একেবারে রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে শিরোনামে, কিন্তু মনে করা হচ্ছে যে বসিরহাট থেকে এবার আর টিকিট পাবেন না, বলতে গেলে টিকিটই হয়তো পাবেন না নুসরাত জাহান। তবে ভিউয়ার্স, এই সমস্ত খবর যেটা সম্ভাবনা আজকেও দেখা যাচ্ছে শিলমোহর পড়তে চলেছে, এই সমস্ত খবর কিন্তু ডিজিটাল খবরিলাল আপনাদেরকে অনেক আগে বলে দিয়েছিল। আমরা অনেক আগেই দেখিয়েছিলাম যে এই যে যাদবপুরের কেন্দ্র থেকে মিমি চক্রবর্তীকে সরানো হচ্ছে, সম্ভাবনা রয়েছে যে সেখানে সায়নী ঘোষ হয়তো সেখানকার প্রার্থী হতে পারেন। এখনও সেই সম্ভাবনা রয়েছে। দেখো, এখনও সম্ভাব্য অঙ্কের হিসাবে যেটা মনে করা হচ্ছে সায়নী ঘোষ, তিনি এই মুহূর্তে যাদবপুরে প্রার্থী হবার ইসেতে মানে দৌড় যেটাকে বলা যায় সেখানে কিন্তু এগিয়ে রয়েছেন। অপরদিকে বিজেপিও কিন্তু একমাত্র কলকাতার মধ্যে যে লোকসভা এলাকাগুলো পড়ছে সেখানকার মধ্যে একমাত্র এই যাদবপুরেই তাদের যে প্রার্থী সেটা ঘোষণা করেছেন। প্রথম দফায় যে 20টা লোকসভা কেন্দ্রের তারা প্রার্থী ঘোষণা করেছে তার মধ্যে যাদবপুরের নামটাও রয়েছে। আর অন্যদিকে আমরা দেখেছি যে দেওয়াল লেখন যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য শুরু হয়ে গেছে, এবং ওটা তো শিলমোহর শুরু থেকেই ছিল যে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তিনি আবারও দাঁড়াচ্ছেন, মানুষ সেখানে চাইছে তাকে। আর অন্যদিকে আজকে 42টি সিট একেবারে এক দফায় একটা সভা থেকে, এটা মনে হয় ভারতের ইতিহাসেও প্রথমবার হচ্ছে, তাই তো? দেখো, স্মরণাতীত কালে কখনোই এরকম দেখা যায়নি। সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষেত্রে দেখা গিয়েছে তারা প্রেস কনফারেন্স করে বা তাদের যে কেন্দ্রীয় যে ভবন রয়েছে, তাদের যে কেন্দ্রীয় কোনো একটি জায়গা থেকে তারা প্রেস কনফারেন্স করে তারা প্রার্থী ঘোষণা করে। এইভাবে একেবারে ভরা সভাতে, একটি রাজনৈতিক সমাবেশে সেখানে দাঁড়িয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা এবং তাদের সাথে জনগণের পরিচয় করিয়ে দেওয়া, এই যে কনসেপ্ট, এটা বলতে গেলে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, ভারতীয় রাজনীতিতেও বোধহয় সর্বপ্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে। বলতে গেলে এটা একটা মাইলস্টোনও বলা যেতে পারে। আর মনে করা হচ্ছিল ভিউয়ার্স, মনে আছে তো যখন থেকে সেই মঞ্চ বাঁধা হচ্ছিল, আমরাও কিন্তু বারবার বলছিলাম যে চমক তো রয়েছে, এবং ডিজিটাল খবরিলাল কিন্তু প্রথম দিন থেকে আপনাদেরকে বলেছিল যে এই মঞ্চ থেকেই সম্ভাবনা রয়েছে যে 42টি প্রার্থী তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন, সেখানে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেটাতেই কিন্তু শিলমোহর হলো। এবং যে সভা বারবার তুমি যতবার প্রোগ্রাম করেছি, ভিডিওস তৈরি করেছি, আমরা কিন্তু বারবার সে কথা বলেছিলাম বিবেক। এবং যে মঞ্চটা, যে আকারে, যে লেভেলে একটা কর্পোরেট লুক দেওয়া হয়েছে, তাতে করে কিন্তু আন্দাজ লাগানো যাচ্ছিল, তাই তো? একদমই তাই। মূল মঞ্চে 600 নেতা নেত্রী থাকতে পারবেন, এই রকম আসন সংখ্যা, এরকম ক্যাপাসিটির একটা মঞ্চ তৈরি করা হয়েছে। এবং তাৎপর্যপূর্ণভাবে সেখানে 42 জন প্রার্থী যে থাকবেন এটা বলাই বাহুল্য। শুধু 42 জন নয়, হয়তো অন্যান্য রাজ্যের যারা প্রার্থী হতে চলেছেন তাদেরকেও আজ ওই মঞ্চেই তাদের উপস্থিতি থাকার সম্ভাবনা প্রবল রয়েছে। অপরদিকে যেটা তুমি কিছুক্ষণ আগেই বলছিলে ডায়মন্ড হারবারের কথা, শুধু ডায়মন্ড হারবার নয়, আমরা দেখেছি ঘাটাল, সেখানেও দীপক অধিকারী বা দেব, তার নাম মোটামুটি কনফার্ম হয়ে গিয়েছে। অপরদিকে আমরা আসানসোলের ক্ষেত্রে দেখেছি। যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনও অবধি অফিসিয়ালি কারোর নাম ঘোষণা করা হয়ে থাকে, সেটা হলেন শত্রুঘ্ন সিনহা। এমনকি এটাও বলা যেতে পারে যে লোকসভা নির্বাচনে, আসন্ন যে লোকসভা নির্বাচন, গোটা দেশে প্রথম যদি কোনো ক্যান্ডিডেটের নাম ঘোষণা হয় সেটাও কিন্তু শত্রুঘ্ন সিনহা। এবং অপরদিকে একজন প্রাক্তন ক্রিকেটারের স্ত্রীর নামও ভেসে আসছে। সেক্ষেত্রে একটা জল্পনা তৈরি হচ্ছে, কারণ আমরা দেখেছি বেশ 2-3 দিন আগেই নবান্নতে ঝটিকা সফর করেছিলেন বাংলার দাদা
দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলি তিনি দিদির সাথে সাক্ষাৎ করে একটা জিনিসও ইয়ে করার মতো, সেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ানের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডোনা গঙ্গোপাধ্যায় তারা কিন্তু দেখা গিয়েছিল যে মঞ্চ শেয়ার করছেন, সেখানেও একটা ইকুয়েশন, একদিকে রচনা বন্দ্যোপাধ্যায়, ডোনা গাঙ্গুলি, সেটা কি প্রিপারেশন, এটা একটা কথা উঠেছিল। তো একজন প্রাক্তন বিখ্যাত ক্রিকেটারের স্ত্রী কোনো না কোনো দিক থেকে কিন্তু তার দিকেও একটা দিক নির্দেশ করছে, এটা একদিকে স্বাভাবিক। তবে বেশ কিছু কেন্দ্রে আমাদের নজর রাখতে হবে। আমরা সাম্প্রতিক সময় দেখেছি উত্তর কলকাতায়, একেবারে উত্তর কলকাতার বর্তমান যিনি সাংসদ রয়েছেন অর্থাৎ সুদীপ ব্যানার্জি, তার বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করে কিন্তু আমাদের বরাহনগর বিধানসভার বিধায়ক তাপস রায় তিনি কিন্তু পদত্যাগ করেছেন, তৃণমূল থেকে পদত্যাগ করেছেন, তার বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে সেটাও যেমন লক্ষণীয় বিষয়। অপর দিক থেকে অনেক সময় আমরা দেখেছি একেবারে বর্ষিয়ান সাংসদ সৌগত রায়, তিনি বিভিন্ন সময় বলেছেন যে তিনি আর দাঁড়াতে চান না তার বয়সজনিত কারণে, সেক্ষেত্রে তিনি আবারও প্রার্থী হন কিনা সেটাও একটা লক্ষণীয় বিষয়। ফলে বেশ কিছু লক্ষণীয় বিষয়, বেশ কিছু রহস্য, বেশ কিছু গুজব, বেশ কিছু সমীকরণ যার খোলাসা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই ব্রিগেডের এই জনগর্জন সবার মঞ্চ থেকে। একেবারে, আর তার সঙ্গে যে ডিজিটাল খবরিলাল যে সম্ভাব্য তালিকা আপনাদেরকে দিয়েছিল সেগুলোতে কতটা শিলমোহর পড়ে সেটাও দেখার বিষয়। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই সব কিছু স্পষ্ট হয়ে যাবে। আর একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্যান্ডিডেট নাম ঘোষণা করবেন, অবশ্যই ডিজিটাল খবরিলালের লাইভে নজর রাখবেন। লাইভে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে সেটা দেখাবো, শোনাবো। ডিজিটাল খবরিলালে অবশ্যই নজর রাখুন, দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করে নিন এখনও যারা করেননি। কমেন্ট করুন, অবশ্যই কমেন্ট করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন, কারণ ডিজিটাল খবরিলাল মানেই হচ্ছে খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।